শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাব লেখক সৈয়দ আবুল মকসুদের বই বাঙালি জাতি, বাঙালি মুসলমান ও বাঙালি জাতীয়তাবাদ বই থেকে কনফুসিয়াসের শিক্ষা ও দর্শন। কনফুসিয়াসের শিক্ষা ও দর্শন চৈনিক সভ্যতা ৫,০০০ বা ৭,০০০ বছরের অথবা আরও বেশি প্রাচীন, কিন্তু সকল সভ্যতারই উত্থান, বিকাশ ও পতন ঘটে। এক সময় সভ্য সমাজ অন্য সময় ধ্বংসের প্রান্তে উপনীত হয়। তখন আবার নতুন সভ্যতা নির্মাতাদের আবির্ভাবের প্রয়োজন হয়। কমিউনিস্ট বিপ্লব পূর্ব, বিশেষ করে প্রজাতন্ত্র পূর্ব চীনের এক মহান সভ্যতা ও সমাজের নির্মাতা কনফুসিয়াস। তিনি প্লেটো বা ইমানুয়েল কান্টের মতো বিশুদ্ধ দার্শনিক ছিলেন না। তিনি ছিলেন একজন মহাজ্ঞানী, প্রধানত একজন লোকশিক্ষক। তার কর্ম, চিন্তাধারা ও উপদেশ সমূহই তার দর্শন। তার জীবন থেকে তার দর্শনকে পৃথক করার উপায় নেই। জীবন ও জগৎ যতদূর সম্ভব আদর্শ রূপে গড়ে তোলার জন্য যে সকল উপায় তিনি গভীরভাবে চিন্তা করে খুঁজে বের করেছিলেন, সেগুলোই তার মহান শিক্ষা ও দর্শন। কনফুসিয়াসের শিক্ষা তিনটি প্রধান ধারায় প্রবাহিত: নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয়। যদিও এগুলোর মধ্যে তার নৈতিক শিক্ষাই চৈনিক সমাজের ওপর সবচেয়ে গভীর প্রভাব বিস্তার করে। বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল শিক্ষা তার নৈতিক শিক্ষার একটুখানি নিচের ধাপ মাত্র। তার ধর্মীয় শিক্ষা হলো তার নৈতিক ও বুদ্ধিবৃত্তিক শিক্ষার এক সমন্বিত আধ্যাত্মিক রূপ। পূর্ব চীনের শানদং প্রদেশের একটি অঞ্চলের নাম লু। এই লুয়ের রাজধানী কুফু নগরীর নিকটবর্তী কেউই এলাকায় খ্রিস্টপূর্ব ৫৫১ কনফুসিয়াসের জন্ম। তার পিতামহের অবস্থা ভালো না থাকলেও তার পিতা সু নিয়াংহে সম্মানিত ব্যক্তি ছিলেন। তার পদবি ছিল সিটি মেজর। তার মা এংচেং সাই ছিলেন বিদুষী ও নির্মল চরিত্রের অধিকারী। যখন কনফুসিয়াসের বয়স মাত্র ২-৩ বছর, তখন তার পিতা মারা যান। কনফুসিয়াসের চৈনিক নাম কোংকিউ বা কোং ঝংনি। স্বদেশে তিনি কোং ফুজু বলে পরিচিত, যার অর্থ কোংয়ের মহাশিক্ষক। কোং ফুজু লাতিন ভাষায় হয়েছে কনফুসিয়াস। অল্প বয়সেই তিনি সিদ্ধান্ত নেন যে জ্ঞান অর্জন ও বিতরণ করেই তিনি জীবন কাটিয়ে দেবেন। যৌবনের শুরুতেই তিনি প্রাচীন জ্ঞান সংগ্রহ ও বিচার বিশ্লেষণে মন দেন। ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেন এবং সরকারি চাকরিতে যোগ দেন। নানা রকমের পদে তিনি কাজ করেন, কখনো সরকারি গুদাম রক্ষক, কখনো হিসাব রক্ষক, কখনো আয়কর কর্মকর্তা প্রভৃতি। তাছাড়া রু নামে একটি চাকরি করেছেন, যার কাজ হলো মানুষের জন্ম মৃত্যুর হিসাব রাখা। তার মধ্যে তিনি ৬ কলায় পারদর্শী হয়ে ওঠেন। এই ৬ কলা হলো সদাচরণ, সঙ্গীত, ধনুবিদ্যা, শক্ট চালনা, সাহিত্যচর্চা ও অঙ্কশাস্ত্র। কয়েক বছর চাকরি করার পর তিনি ইস্তফা দিয়ে শিক্ষকতায় নিয়োজিত হন। দেশের নানা এলাকা পরিভ্রমণ করেন, তরুণদের মধ্যে তার জ্ঞান বিতরণ করতে থাকেন। সামন্তবাদী সমাজে ধনী দরিদ্রের ব্যবধান ছিল বিস্তর। তার শিক্ষার্থীদের মধ্যে সমাজের নিচের স্তরের মানুষও থাকত। তিনি ঘোষণা করেন, শিক্ষার ক্ষেত্রে কোনো বৈষম্য ও উঁচু নিচু ভেদাভেদ নেই, সকলেরই রয়েছে মেধা অনুসারে শিক্ষার সমান অধিকার। কনফুসিয়াসের জ্ঞান ও প্রজ্ঞার কথা চারদিকে ছড়িয়ে পড়ে। রাজার দৃষ্টিও তিনি আকর্ষণ করেন। প্রথমে তিনি ব্লুয়ের রাজপ্রাসাদে এক বড় কর্মকর্তা নিযুক্ত হন, তারপর পূর্তমন্ত্রী এবং অস্থায়ী প্রধানমন্ত্রী। নানা ব্যাপারে শাসকের সঙ্গে তার মতানৈক্য দেখা দেয় তিনি রাজকার্য ছেড়ে দিয়ে শিষ্যদের নিয়ে গোটা দেশ ভ্রমণে বেরোন। বিভিন্ন রাজ্যের শাসকগণ তাকে সম্মান দিয়েছেন, কিন্তু তার শিক্ষা গ্রহণ করেননি। ৭৭৯ খ্রিস্টপূর্বাব্দে লুতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার শিষ্য সংখ্যা ছিল ৩,০০০, কিন্তু হাজারখানেক বছরের মধ্যে চীনের কোটি কোটি মানুষ তার অনুসারী হয়। কনফুসিয়াসের মৃত্যুর পর তার ছাত্ররা তার বানিয়ার শিক্ষা প্রণালীকে গ্রন্থভুক্ত করার উদ্যোগ নেন। আজ কনফুসিয়াস অ্যানালে বলে যে গ্রন্থগুলো প্রচলিত, সেগুলোর কোনোটিই যে
তার নিজের সংকলিত সে প্রমাণ নেই। বর্তমানে প্রচলিত তার 20টি গ্রন্থ মোট 496টি অধ্যায়ে বিভক্ত। এগুলোতে তার সামাজিক, ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, শিল্পকলা বিষয় আর অন্যান্য দর্শন সংকলিত। ধীরে ধীরে এইসব মৌলিক তত্ত্বের প্রচুর পরিমাণে টীকাভাষ্য ব্যাখ্যা রচিত হয়েছে বিভিন্ন পণ্ডিতের দ্বারা, আর সে কারণেই কনফুসীয় সাহিত্যের পরিমাণ বিপুল। পণ্ডিত মহলে অনুমোদিত কনফুসিয়াসবাদের 13টি গ্রন্থ রয়েছে। এগুলো হলো: 1. ইচিয়াং বা পরিবর্তনের মহাগ্রন্থ। 2. পুচিয়াং বা ইতিহাসের মহাগ্রন্থ। 3. শিচিয়াং বা কাব্যের মহাগ্রন্থ। 4. চৌলি বা চৌয়ের আচার। 5. লি বা আচার ও আনুষ্ঠানিকতা। 6. লিচি বা আচার প্রথার দলিল। 7. শোচুয়ান বা শোয়ের ভাষ্য। 8. কুং ইয়াংচুয়ান বা কুং ইয়াংয়ের ভাষ্য। 9. কুং লিয়াংচুয়ান বা কুং লিয়াংয়ের ভাষ্য। 10. লুইউ বা অ্যানালেক সমূহ। 11. শিয়াওচিং বা সন্তানোচিত কর্তব্যবোধ। 12. এর ইয়া বা অভিধান। 13. মেংচু বা মেনসিয়াস। জীবনের শেষ দিকে কনফুসিয়াস তার নিজের লু রাজ্যের 1 বছরোয়ারি ইতিহাস রচনায় হাত দিয়েছিলেন। ওই ইতিহাসে খ্রিস্টপূর্ব 722 থেকে খ্রিস্টপূর্ব 481 অব্দের ধারাবাহিক ঘটনার বর্ণনা আছে। এই গ্রন্থটির নাম বসন্ত শরৎ বিষয়ক গ্রন্থ। উল্লেখ করা যেতে পারে খ্রিস্টপূর্ব 770 থেকে খ্রিস্টপূর্ব 776 অব্দ ছিল লু রাজ্যের বসন্ত ও শরৎ যুগ। যদিও চীনের সভ্যতা ও সংস্কৃতি হাজার হাজার বছরের পুরনো এবং অত্যন্ত সমৃদ্ধ, তবু যেকালে কনফুসিয়াসের জন্ম তখন চীনের সামাজিক রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল। তখন চীন ছিল নামে মাত্র অখণ্ড এক দেশ। সেখানে নামে মাত্র একজন সম্রাট ছিলেন। বিভিন্ন সামন্ত রাজাদের অধীনে এক এক অঞ্চলে এক রাজ্যে এক ধরনের দ্বৈত শাসন ছিল প্রচলিত। প্রজাদের দুর্দশার ছিল না অন্ত। স্বৈর শাসকরা সাধারণ মানুষকে শোষণ পীড়ন করে বিলাসী জীবনযাপন করত। পুরনো মূল্যবোধ থেকে সাধারণ মানুষও সরে গিয়েছিল দূরে। সমাজে ছিল না লেশমাত্র ন্যায়নীতি। তাই নীতিভ্রষ্ট সাধারণ মানুষের সীমাহীন দুঃখে পীড়িত হন কনফুসিয়াস। তিনি সমাজের শান্তি শৃঙ্খলা এবং ব্যক্তিজীবন আর পরিবারের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে শুরু করেন নীতি জ্ঞান প্রচারের কাজ। কনফুসিয়াসকে একজন ধর্মগুরু বলে গণ্য করা হলেও বস্তুত তিনি তা নন। তিনি নিজেও সে দাবি করেননি। অতি জাগতিক বা দৈব ব্যাপারে তিনি অল্পই আলোচনা করেছেন। পরকাল প্রসঙ্গেও তার বিশেষ উৎসাহ ছিল না। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ নীতিবাদী দার্শনিক। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধনই ছিল তার জীবনের মূল ব্রত। তিনি তার পূর্ববর্তীদের নীতিশাস্ত্র অধ্যয়ন করে সেগুলোর ভিত্তিতেই তার নিজস্ব দর্শন প্রচার করেন। যদিও তিনি বিনয়ের সঙ্গে দাবি করেন যে তিনি কোনো নতুন দর্শনের স্রষ্টা নন, পুরনো দার্শনিক মতবাদের প্রচারক মাত্র। মানুষের সদাচরণের উপরই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। চীনের মানুষকে তিনি উপহার দেন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কনফুসিয়াস ছিলেন মূলত মানবতাবাদী দার্শনিক। প্রাচীনকালে যখন নানা রকম দেবদেবীর মহাত্ম্যে মানুষ থাকত মুখর, অতি প্রাকৃতিক শক্তির বন্দনায় মানুষ পেত অপার আনন্দ, তখন কনফুসিয়াস মানুষের মহত্ব প্রচারে আবির্ভূত হন। তার মতে সর্বোত্তম মানুষ প্রধানত দুটো গুণের অধিকারী, একটি জেন আর অপরটি ই। জেন হলো অপরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ। ই গুণের অর্থ হলো সদাচরণ ও ন্যায়পরায়ণতা। তিনি বলেছেন, জেন যদিও সকল মানুষের প্রতি ভালোবাসাকে বোঝায়, কিন্তু এটির উৎপত্তি পিতামাতার প্রতি ভালোবাসা ও ভক্তি থেকে, যার নাম দিয়েছেন তিনি পূর্বপুরুষ পূজা। কনফুসিয়াসের আগে চীনের সমাজে ওই পূর্বপুরুষ পূজার কথা প্রচলিত থাকলেও পরিবারের প্রতি আনুগত্য, পিতামাতার প্রতি ভক্তি আর প্রেমের উপর তিনি তার পূর্ববর্তী শিক্ষকদের চাইতে অনেক বেশি জোর দিয়েছেন। সব ধরনের সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেও
কনফুসিয়াস পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি ঘোষণা করেন, পরিবারই নৈতিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান, পরিবারই ব্যক্তি ও সমাজের মধ্যে সেতু বিশেষ। অবশ্য তার আগেও চীন দেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে পরিবারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কনফুসিয়াসের মতে সমাজে প্রধানত 5 ধরনের মানবিক সম্পর্ক বিদ্যমান, যেমন 1. পিতা পুত্রের সম্পর্ক, 2. শাসকের সঙ্গে প্রজার ন্যায় বিচারের সম্পর্ক, 3. স্বামী স্ত্রীর দাম্পত্য প্রেম ও পৃথক দায়িত্বের সম্পর্ক, 4. জ্যেষ্ঠ কনিষ্ঠের মধ্যকার প্রীতি ও ভালোবাসার সম্পর্ক এবং 5. বন্ধুদের মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক। এই 5 ধরনের সম্পর্কের 3টিই পরিবারে বিদ্যমান। প্রত্যেকেই যদি তাদের দায়িত্ব আর অন্যায়ের প্রতি করণীয় সম্পর্কে সচেতন থাকে, তাহলে শুধু পরিবারেই নয়, সমাজে ও রাষ্ট্রে সুখ শান্তি নিশ্চিত হতে পারে বলে কনফুসিয়াস মনে করতেন। কনফুসিয়াসের জীবনকালে চৌ বংশীয়রা ছিলেন চীনের শাসনকর্তা। চৌ শাসনকর্তারা তার শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দেননি। কনফুসিয়াস নিজে রাষ্ট্রীয় জীবনে তার দর্শনের প্রয়োগ দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার শিক্ষা অতি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। শুধু সাধারণ মানুষ নয়, শাসকদের কাছেও তার দর্শন ব্যাপকভাবে গৃহীত হয়। কিন্তু খ্রিস্টপূর্ব 221 অব্দে চি ইন রাজবংশের শাসকদের আবির্ভাব ঘটলে কনফুসিয়াসের মতবাদ রাষ্ট্রীয় পীড়নের শিকার হয়। প্রথম চি ইন সম্রাট শি হুয়াংতির শাসনকালে কনফুসিয়াসবাদ নির্মূল করার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়। তার সমর্থকদের হত্যা পর্যন্ত করা হয়। তার মতবাদ সংক্রান্ত প্রায় যাবতীয় গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু শাসকদের এই উন্মত্ততায় কনফুসিয়াসের দর্শনের বিশেষ ক্ষতি হয়নি। সাধারণ মানুষের মন থেকে তা মুছে ফেলা সম্ভব হয়নি। চি ইন রাজবংশের পতনের পর দীর্ঘদিন চীন শাসন করেছেন হান বংশীয় শাসকরা। তাদের রাজত্বকাল ছিল 450 বছর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 206 অব্দ থেকে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী। হান শাসকরা কনফুসিয়াসকে চীনের রাষ্ট্রীয় দর্শন বলে ঘোষণা দেন। তখন থেকেই রাষ্ট্রীয় আনুকূল্যেই শুধু নয়, ব্যক্তিগত পর্যায়েও কনফুসিয়াসের চিন্তাধারার ব্যাপকভাবে চর্চা হতে থাকে, যা অব্যাহত থাকে এ শতকের দ্বিতীয় দশকে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত। কনফুসিয়াসের পরবর্তীকালে চীনে তাওবাদ আর বৌদ্ধ ধর্মের প্রসারের পরেও তার জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়নি। গত 2000 বছর ধরে চীনের শাসন ব্যবস্থা পৃথিবীব্যাপী প্রশংসিত হয়েছে। এই সময়সীমার ভেতরে চীনই ছিল পৃথিবীতে সবথেকে সুশাসিত ভূখণ্ড। 2000 বছরের মধ্যে অল্প কিছু সময় বাদে প্রায় সমস্ত সময় জুড়েই সে দেশের প্রশাসনিক কাঠামো দক্ষতা ছিল অত্যন্ত সুদৃঢ় ও সুশৃঙ্খল। চীনে অসামরিক কর্মকর্তা নিয়োগের জন্য এক কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা প্রচলন করা হয় শত শত বছর আগে। আমলা নিয়োগের এই প্রক্রিয়ায় পরীক্ষার্থীকে কনফুসীয় চিন্তাধারায় অবশ্যই পারদর্শী হতে হতো। আর এইভাবে চীনের শক্তিশালী আমলাতন্ত্র প্রতিষ্ঠার পেছনে কনফুসিয়াসের শিক্ষা অসামান্য কাজ করেছে। কনফুসিয়াস শুধু দার্শনিক ছিলেন না, ছিলেন সমাজ ও রাজনীতিরও একজন মহান সংস্কারক। আত্মশুদ্ধি আর আত্ম উন্নতির উপরই তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন। 124 খ্রিস্টাব্দে চীনে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয় হিসেবে কনফুসিয়াসের মতবাদকে আবশ্য পাঠ্য করা হয়। দর্শন, শিক্ষা, সমাজ, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা ও ধর্মীয় বিষয়ে কনফুসিয়াস হয়ে ওঠেন তখন থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দু। কনফুসিয়াসের জনপ্রিয়তার অন্যতম লক্ষ্য তার সারল্য, কেননা তিনি মানুষকে এমন কোনো শিক্ষা দেননি যা পালন করা তার পক্ষে কঠিন। নির্মল চরিত্র গঠনের উপর তিনি জোর দিয়েছেন সবচেয়ে বেশি। তার মতবাদে 8টি ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে, আর সেগুলো হলো: 1. কোনো বস্তু ও বিষয়ের অনুসন্ধিৎসা, 2. জ্ঞানের প্রসার ঘটানো, 3. আন্তরিক ইচ্ছাশক্তি, 4. মনের শুদ্ধিকরণ, 5.
ব্যক্তিগত জীবনে নীতির অনুশীলন। 6 পরিবার নিয়ন্ত্রণ। 7 রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা। এবং 8 পৃথিবীতে শান্তি স্থাপন। এই সবই জাগতিক বিষয়, তবে কনফুসিয়াস বাদের রয়েছে কিছু ধর্মীয় ও অধিবিদ্যা বিষয়ও। সব কিছুর ঊর্ধ্বে কনফুসিয়াস জোর দিয়েছেন সাধুতা ও সরলতার উপর। যে ব্যক্তি সৎ ও সরল, সে নিজেকে সর্বোত্তম মানুষরূপে গড়ে তুলতে পারে এবং সে অপরের চরিত্র বিকাশেও রাখতে পারে ভূমিকা। কনফুসিয়াসের প্রধান অনুসারী চীনের আরেকজন শ্রেষ্ঠ দার্শনিক মেনসিয়াস। কনফুসিয়াসের সাধুতা ও সারল্যের মতবাদকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি কনফুসিয়াসবাদকে আরও প্রসারিত করেছেন। মেনসিয়াস বলেছেন, মানুষ মূলত ভালো, তবে তার স্বভাবের আরও উৎকর্ষ সাধন করতে হলে গভীর অনুশীলন ও চর্চার মাধ্যমেই সেটা করা সম্ভব। অন্যদিকে কনফুসিয়াসের আরেক শিষ্য সুজুর মতে মানুষ মূলত মন্দ, কিন্তু সে অনুশীলনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। শিষ্টাচার অনুশীলন, আচার অনুশীলন, সঙ্গীতের চর্চা, আইনানুগত্য ইত্যাদির মাধ্যমে মানুষ ভালোত্ব অর্জন করে। যা হোক, কনফুসিয়াসের শিষ্যদের সবাই ব্যক্তির নৈতিক উৎকর্ষ সাধন, সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা আর রাজনৈতিক সংস্কারের উপর জোর দিয়েছেন। কনফুসিয়াসের রাষ্ট্রীয় দর্শন অত্যন্ত উদার। তিনি বলেছেন, রাষ্ট্র হবে বিশাল একটি পরিবারের মতোই। পরিবারের প্রধান যেমন স্নেহ ভালোবাসায় সকল সদস্যদের শ্রদ্ধা অর্জন করে, তেমনি সরকার ও রাষ্ট্রের প্রধানদেরও হতে হবে উদার ও স্নেহশীল। কনফুসিয়াসের রাষ্ট্রনীতিতে নিষ্ঠুরতার কোনো স্থান নেই। রাষ্ট্রীয় শক্তি প্রজাপীড়ন করবে, সেটা তিনি মোটেই অনুমোদন করেননি। রাজার লক্ষ্য হবে রাজ্যের ও প্রজার অব্যাহত কল্যাণ সাধন, যেমন একজন পিতা তার সন্তান সন্ততির মঙ্গলের জন্য চেষ্টা করেন। কনফুসিয়াসের রাষ্ট্রীয় দর্শন চীনের সামন্তবাদ পতনের কারণ হয়ে দাঁড়ায় এবং এক ধরনের শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করে। কনফুসিয়াস অত্যন্ত জোর দিয়েছেন সুশাসন ও ভালো সরকারের উপর। এ সম্পর্কে প্রচলিত রয়েছে একটি কাহিনী। একদিন তিনি তার শিষ্যদের নিয়ে ঘোড়ার গাড়িতে পার্বত্য এলাকার অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছিলেন। বনের একেবারে ভেতরে তিনি দু একটি ঘরবাড়ি দেখতে পেলেন। কৌতূহল বশত সেখানে গিয়ে তিনি দেখলেন এক মহিলা কাঁদছে। কারণ জিজ্ঞাসা করায় মহিলা বলল যে তার চাচা, পিতা এবং অল্প আগে তার পুত্রকে বাঘে হত্যা করেছে। শুনে তিনি বললেন, এই বনের মধ্যে বাস করলে তো বাঘ ভাল্লুককে মারবেই। তিনি পরামর্শ দিলেন নিরাপদ লোকালয়ে চলে যাবার। শুনে মহিলা বলল, লোকালয়ের অবস্থা কি জঙ্গলের চেয়ে ভালো? সেখানে হানাহানি রক্তারক্তি তো জঙ্গলের চেয়ে বেশি। মহিলার এই কথা থেকে তিনি এক বড় সত্যের সন্ধান পেলেন। তিনি তার শিষ্যদের বললেন, শুনেছ, একটি স্বৈরশাসক বাঘের চেয়ে ভয়ঙ্কর। সেজন্যই আমরা একটি ভালো সরকারের ওপর জোর দেই। ভালো সরকার শুধু চীনের জন্য নয়, পৃথিবীর সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। পাশবিক স্বৈরশাসন কাকে বলে বাংলাদেশের মানুষ তা ৭১ প্রত্যক্ষ করেছে। ইয়াহিয়া খান, টিক্কা খানরা যে উন্মত্ত বাঘের চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল তা বাঙালিদের চেয়ে ভালো কেউ জানে না। সুন্দরবনের বাঘ বছরে ৫-১০ জন মানুষ হত্যা করে। ইয়াহিয়া, টিক্কা, ফরমান আলীরা মিনিটে ১০-২০ জন হত্যা করত। কনফুসিয়াসের নীতি অনুসারে শাসনকর্তা হতে হবে নীতিবাদী। তিনি রাজ্য চালাবেন নৈতিকতার ভিত্তিতে, বল প্রয়োগের মাধ্যমে নয়। তার মতে একজন ভালো ও নীতিবাদী শাসকই ভালো আইন প্রণয়ন করতে পারেন। শাসক হতে হবে সুশিক্ষিত ও চিন্তাশীল। মানুষকে যতদূর সম্ভব বেশি ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, যাতে সে উৎকর্ষ অর্জনের সুযোগ পায়। প্রজার অপরাধের শাস্তিও হতে হবে যতদূর সম্ভব লঘু। কনফুসিয়াসের রাজনৈতিক দর্শনে গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটেছিল। তিনি বিশ্বাস করতেন যে রাজা ঈশ্বর নন, বরং পুরো মাত্রায় জনসাধারণেরই প্রতিনিধি। কনফুসিয়াসের যোগ্যতম ও প্রধান অনুসারী মেনসিয়াস ঘোষণা করেছেন, মানুষই সব কিছুর মানদণ্ড। প্রথমেই মানুষের স্থান, তারপরে রাষ্ট্র এবং সবশেষে শাসক। শাসকের গুরুত্বই সবচেয়ে কম। রাজতন্ত্র একটি প্রতিষ্ঠান মাত্র, তার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। যদি কোনো রাজা সুশাসন করতে ব্যর্থ হয়, তাহলে তার আর রাজা থাকার অধিকার নেই।
কুশাসকের বিরুদ্ধে বিপ্লব ঘটানোর সম্পূর্ণ অধিকার প্রজার রয়েছে। কনফুসিয়াস পন্থীদের মতে প্রজাদের ইচ্ছারই প্রতিফলন ঘটাতে হবে শাসন কাজে। এখানে রাজার ব্যক্তিগত ইচ্ছার গুরুত্ব অল্প। এই নীতিতে পুরোপুরি গণতন্ত্রেরই জয়গান উচ্চারিত হয়েছে। অস্বীকার করা হয়েছে রাজার দৈব অধিকার। রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা কনফুসিয়াসদের এই নীতি 1911 সালে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। চীনে যে দক্ষ সিভিল সার্ভিসের কথা আগে উল্লেখ করা হয়েছে সেটা প্রকৃতপক্ষে কনফুসিয়াস পন্থীদেরই দান। চীনের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব গঠনে এই মতবাদ বড় ভূমিকা পালন করেছে। ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান ও নারী পুরুষ নির্বিশেষে যোগ্যতা অনুসারে যে কেউ যে কোনো পদে নিয়োজিত হতে পারেন বলে কনফুসিয়াস মনে করতেন। কনফুসিয়াসের প্রভাবে চৈনিক আভিজাত্য শুধু বংশ মর্যাদায় নয়, কর্মগুণে বিবেচিত হতে থাকে। যোগ্যতার উপর জোর দেয়া হয়, বংশের উপর নয়। এই নীতির ভিত্তিতে প্রায় 1500 বছর চীনের বহু সরকারি কর্মকর্তা নিচু অবস্থান থেকে অনেক উঁচুতে উঠে গিয়েছিলেন কেবল নিজেদের যোগ্যতা প্রদর্শন করে। সকল মহামানবকেই বিচার করতে হবে তার কালের প্রেক্ষাপটে। 2500 বছর আগে চীনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে কনফুসিয়াস বিচার্য। আজ অনেক ব্যাপারে মনে হতে পারে তিনি আর এমন কি মূল্যবান কথা বলেছেন, এসব তো সকল ভালো মানুষই জানে। আজ তার অনেক বক্তব্য মনে হবে প্রগতি বিরোধী ও প্রতিক্রিয়াশীল, যেমন তার নারী সম্পর্কিত মতামত। তিনি নারীকে ঘরের ভেতরে বন্দি রেখে সাংসারিক কাজকর্মে, সন্তান প্রতিপালনে পিতা, স্বামী ও পুত্রের অধীনে রাখারই পক্ষপাতী ছিলেন। গৃহের আঙ্গিনার বাইরে তার কোনো কাজকর্মের জগৎ থাকবে না। পরপুরুষের সংস্পর্শে আসাও তার জন্য নিষেধ। তিনি তার কাব্যগ্রন্থ দ্য বুক অব পোয়েট্রিতে বলেছেন, When a daughter to the family is born, bring her up to be gentle and mild. Make sure she does no evil or harm. She is expected only to cook food and brew wine, and cause no worries to her father or mother. অর্থাৎ কনফুসিয়াসের মতে তাকেই বলা হবে গুণবতী নারী, যে জানে কাপড় বুনতে, মদ চোলাই করতে, রান্নাবান্না করতে এবং পিতামাতাকে কষ্ট না দিতে। তিনি বলেছেন, একজন নারীকে বিয়ের আগে তার পিতার পরামর্শ মতো চলতে হবে, বিয়ের পরে তার স্বামীর আদেশ এবং স্বামীর মৃত্যুর পর তার পুত্রের পরামর্শ মতো। তিনি আরও বলেছেন, প্রতিভাহীনতাই নারীর বৈশিষ্ট্য। শুধু নারীবাদী নন, কোনো মানুষই একথায় সমর্থন দিতে পারে না। তার এই শিক্ষা আমাদের কাছে আজ মনে হবে হাস্যকর। আজ তার জন্মস্থান কুফুতেই নারী জীবনের সকল ক্ষেত্রে তার স্থান করে নিয়েছে। তার অর্থ অবশ্য এই নয় যে তার মতবাদ মূল্যহীন ছিল। নতুন এক সমাজ নির্মাণের কালে সমাজের শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতার ভিত্তি শক্ত করার প্রয়োজনে তার এই শিক্ষা সেখানে নিশ্চয়ই বড় ভূমিকা পালন করেছিল। যৌন অনাচারের পথ রোধ করেছিল। তারপর যুগের প্রয়োজনে পরবর্তীকালে নতুন দর্শনের সূচনা হয়েছে। কোনো মহামানবের শিক্ষা, চিন্তাধারা ও দর্শন শুধু যেমন তার নিজের কালের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না, ভবিষ্যতের মানুষকে পথ দেখাতেই থাকে, তেমনি তার শুধু তার নিজের দেশের ও সমাজের মধ্যেও আবদ্ধ থাকে না। সমগ্র মানব জাতি তার শিক্ষা থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়। কনফুসিয়াসের চিন্তা ও দর্শন শুধু চীনের সমাজে নয়, জাপানে নয়, কোরিয়ায় নয়, ভারতীয় উপমহাদেশের মানুষের নৈতিক জীবনকেও প্রভাবিত করে থাকবে। যদিও কনফুসিয়াসের কোনো অনুসারী এই অঞ্চলে নেই, নৈতিক শিক্ষার কোনো স্থান, কাল, পাত্র নেই। তা সর্বজনীন। যে কোনো সমাজ, যে কোনো জাতি ও যে কোনো রাষ্ট্র তার শিক্ষার আলোয় আলোকিত হতে পারে।